হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল বিবি মিডিয়া 18 এন্টারটেনমেন্ট। আজকে একটা নতুন মুভি কাহিনী নিয়ে এসেছি, যা এক জীবনের সংগ্রাম এবং সাহসিকতার মাধ্যমে সাধারণ থেকে অসাধারণ হয়ে ওঠা লড়াইয়ের কাহিনী। মুভিটি শেষ পর্যন্ত দেখুন এবং উত্তেজনা ও মজা উপভোগ করুন। কেজিএফ নামটা শুনলে হয়তো অনেকেরই মনে ঝড় ওঠে। যারা এখনও এই মুভিটি দেখেননি তাদের জন্য এক কথায় বলতে গেলে এটি ভারতীয় সিনেমার ইতিহাসে এক মাইলফলক। কাহিনীটি এমন এক সাধারণ ছেলের যে তার মায়ের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করতে গিয়ে একদিন হয়ে ওঠে পৃথিবীর অন্যতম শক্তিশালী ব্যক্তি। এই গল্পে দেখানো হয়েছে কীভাবে রকি তার জীবনের সংগ্রাম আর সাহসিকতার মাধ্যমে সাধারণ থেকে অসাধারণ হয়ে ওঠে। তার লড়াই, উত্থান আর এক বিশাল সাম্রাজ্যের মালিক হওয়ার কাহিনী কেজিএফ চ্যাপ্টার 1-এ চিত্রিত। কেজিএফের সবচেয়ে প্রত্যাশিত এবং আমার প্রিয় একটি এক্সপ্লেনেশন বাংলাতে আমার মতো করে, যা আপনাদের নিয়ে যাবে সেই মহাকাব্যিক যাত্রার পথে। শুরু করছি কেজিএফের সবচেয়ে প্রত্যাশিত এবং আমার প্রিয় একটি এক্সপ্লেনেশন বাংলাতে, যা আমার মতো করে বলবো, সেটা আপনাদের নিয়ে যাবে এক মহাকাব্যিক যাত্রার পথে। এই মুভিটির অভিনেতারা হলেন রকির ভূমিকায় যশ, রিনার চরিত্রে শ্রীনিধি শেঠি, গরুর চরিত্রে রামচন্দ্র রাজু, আনন্দ ইঙ্গালাগি চরিত্রে অনন্ত নাগ, আয়াপ্পা চরিত্রে অচ্যুত কুমার, কামাল চরিত্রে ভাসিট এন সিনহা, অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে মালবিকা অন্যান্য। পরিচালক প্রশান্ত নীল, প্রযোজক বিজয় ক্রাগান্দুর, সংগীত রবি বসুর, চিত্রগ্রহণ মোহন গৌড়া, সম্পাদক শ্রীকান্ত গৌড়া। চলুন আজকের কাহিনী শুরু করা যাক। কেজিএফ কোলার গোল্ড ফিল্ডস এমন একটি গল্প যা আমাদের সাহস, ক্ষমতা এবং একটি সাধারণ মানুষের অসাধারণ যাত্রার কথা বলে। গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছে রকি, এক সাধারণ ছেলে যিনি নিজের ভাগ্য পরিবর্তনের স্বপ্ন দেখেন। গল্পের প্রারম্ভিক দৃশ্যে দেখা যায় 1981 সালের ভারতের পার্লামেন্ট। সেখানে তৎকালীন প্রধানমন্ত্রী রাধিকা সেন একটি ঘোষণা করে দেন, দেশের সবচেয়ে বড় অপরাধীর বিরুদ্ধে মৃত্যুদণ্ড জারি করা হয়েছে। 1951 সালে কোলার গোল্ডফিল্ডসের একটি খনি আবিষ্কার দিয়ে গল্প শুরু হয়। সোনার খনি খুঁজে পাওয়ার পর থেকেই এই জায়গাটি ক্ষমতার লড়াইয়ের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। অত্যাচারী গ্যাং লর্ড গরুর কেজিএফে সোনার খনিগুলোর উপর আধিপত্য বিস্তার করে। সেখানে শ্রমিকদের দাসের মতো ব্যবহার করা হয়। সেই সময় কে ছিলেন সেই মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল? এর উত্তর পেতে চলুন সেই গল্পে এগিয়ে যাওয়া যাক। বর্তমান সময়ের দৃশ্যে দেখা যায় দীপা নামে এক টিভি সাংবাদিক একটি বই পড়ছেন। বইটির নাম এল ডোরাডো, যা লিখেছিলেন প্রখ্যাত সাংবাদিক আনন্দ। বইটি ভারতের এক রহস্যময় এবং ভয়ঙ্কর অধ্যায় নিয়ে লেখা, যেখানে একটি হারিয়ে যাওয়া সোনার শহরের গল্প বলা হয়েছে। তবে এই বই প্রকাশের আগেই ভারত সরকার সেটি নিষিদ্ধ করে এবং নষ্ট করার চেষ্টা চালায়, কারণ বইয়ের তথ্য ফাঁস হলে তা বড় ধরনের জনবিক্ষোভ সৃষ্টি করতে পারে। কিন্তু দীপার সিনিয়র এই বইয়ের একটি কপি গোপনে সংরক্ষণ করেছিলেন। দীপা প্রথমে বইটিকে ফিকশন মনে করলেও তার সিনিয়র বলেন আনন্দের প্রতিটি লেখা বাস্তবতার উপর ভিত্তি করে তৈরি। এই কথায় দীপা উৎসাহিত হন আনন্দের একটা সাক্ষাৎকার। দীপা খুব রাফ অ্যান্ড টাফ সাংবাদিক, তাই ইন্টারভিউয়ে তাচ্ছিল্যের ভঙ্গিতে আনন্দকে প্রশ্ন করেন, আপনার গল্প কি সত্যি? আনন্দ জানান, একটি স্থানে এই গল্পের নায়ক হিসেবে পরিচিত একজনের মূর্তি পাওয়া যাবে। এই কথায় দীপা এবং তার টিম সেই জায়গায় তদন্তে যান। যদিও দীপা তখনও নিশ্চিত ছিলেন না, তবে কৌতূহল তাকে চালিত করে। এদিকে গল্প ফ্ল্যাশব্যাকে নিয়ে যায় 1951 সালের কলা জেলাতে। সেখানকার স্থানীয় বাসিন্দারা একটি উজ্জ্বল পাথরের সন্ধান পান। সরকারি তদন্তের জন্য সেখানে সুরি অর্জুন নামে একজন প্রভাবশালী ব্যক্তি আসেন। সুরি বুঝতে পারেন যে জায়গাটি সোনার খনিতে পরিণত হতে পারে। নিজের লোভে সুরি সেই এলাকার সরকারি কর্মচারীদের নির্মমভাবে হত্যা করেন এবং সম্পদ নিজের দখলে নেন। এইভাবে গল্প আরো গভীর হয়। রহস্যময় চরিত্র ও ঘটনার প্রবাহ দীপাকে সত্য উদ্ঘাটনের পথে ঠেলে দেয়। তার সাহসিকতা এবং সত্যের অনুসন্ধান গল্পটিকে আরো রোমাঞ্চকর করে তোলে। বাইরের কেউ যাতে এই খাজানার খবর না পায়, তার জন্য সুরারদান নিজের পরিকল্পনা নিখুঁতভাবে চালায়। ঠিক সেই দিনেই মাইসোর জেলার এক ছোট্ট গ্রামে জন্ম নেয় এই গল্পের নায়ক রাজা কৃষ্ণা।
অন্যদিকে সুরারদান সরকারের কাছ থেকে ওই জমিটি 99 বছরের জন্য লিজ নেয়। সে খনির কাজের নাম দেয় চুনাপাথর উত্তোলন প্রকল্প। আসলে সেখানে সোনা উত্তোলনের উদ্দেশ্যে দেশের বিভিন্ন অঞ্চল থেকে মানুষদের জোর করে এনে কাজ করানো শুরু হয়। এদিকে রাজার মা একা হাতে ছেলেকে বড় করতে, কিন্তু শৈশবে রাজা এক কঠিন রোগে আক্রান্ত হয়। ছেলের চিকিৎসার জন্য মা প্রাণপণ টাকা জোগাড় করাতে পারেন, কিন্তু সেই অর্থ চিকিৎসার জন্য যথেষ্ট ছিল না। শেষ পর্যন্ত রাজার মাও মারা যান। মৃত্যুর আগে তিনি রাজাকে শিক্ষা দেন, জীবন শুধু টাকার জন্য নয়, তবে বেঁচে থাকা এবং মৃত্যু হলেও টাকার প্রয়োজন। আমার কাছে প্রতিজ্ঞা কর, তুই কেবল বাঁচবি না, তোর মৃত্যু হবে এই দুনিয়ার সবচেয়ে ধনী ও শক্তিশালী মানুষ হিসেবে। মায়ের হাতে প্রতিজ্ঞা করে সদ্য কৈশোরে পা দেওয়া রাজা কৃষ্ণা সিদ্ধান্ত নেয় যে সে এমন ধনী এবং ক্ষমতাশালী হবে যে পুরো পৃথিবী তার নিয়ন্ত্রণে থাকবে। মায়ের মৃত্যুর পর সে স্বপ্ন পূরণের জন্য বোম্বে শহরের পথে রওনা হয়, কিন্তু সেখানে গিয়ে সে শিখতে পারে এই শহরে দুর্বলদের জন্য কোনো জায়গা নেই। সৎ পথে বাঁচার চেয়ে রাস্তার কুকুরের মতো বাঁচাও এখানে অনেক ভালো। তবু রাজার ইচ্ছা শক্তি ছিল অটুট। সে ছোট্ট স্যান্ডেল পরলেও তার মনের দৃঢ়তা ছিল আকাশচুম্বী। শহরের প্রতিকূল পরিবেশে রাজা নিজের লক্ষ্য অর্জনের জন্য দিনের পর দিন সংগ্রাম চালিয়ে যেতে থাকে। রাজা ধীরে ধীরে বুঝতে পারে নিজের স্বপ্ন পূরণ করতে হলে তাকে ক্ষমতার উচ্চ শিখরে পৌঁছাতে হবে। এই প্রতিজ্ঞায় রাজাকে এক সাধারণ ছেলে থেকে কিংবদন্তি করে তুলতে শুরু করে। একদিন রাজা কৃষ্ণা এক গ্যাংয়ের হাতে পড়ে। জীবিকা নির্বাহের জন্য শুরু হয় জুতো পালিশের কাজ। সেখানে নিজের পুরো নাম রাজা কৃষ্ণা বলে। গ্যাং লিডার তাকে উপদেশ দেন, মুম্বাইয়ে বড় নাম করতে চাইলে নিজের নাম ছোট করো। সেদিন থেকে রাজা কৃষ্ণা হয়ে যায় রকি ভাই। একদিন কাজের সময় রকি দেখে এলাকার একজন ডন প্রবেশ করছে। সেই ডন এতটাই প্রভাবশালী যে তাকে দেখলে পুরো এলাকার মানুষ মাথা নিচু করে থাকে। রকি ঠিক করে একদিন সেও হবে এমন একজন যার উপস্থিতি খারাপ মানুষরা ভয় পাবে। এদিকে ডনের কর্মীরা তাকে জানায় এলাকার এক পুলিশ ইন্সপেক্টর খুব ঝামেলা করছে এবং তাকে শেষ করে দেওয়ার জন্য তারা পরিকল্পনা করছে। ডন তখন বলে, পাগল না, কারো এত ক্ষমতা আছে যে ইন্সপেক্টর গায়ে হাত দেবে? ঠিক তখনই রকি সাহসের সঙ্গে বলে, আমি পারব, আমি ইন্সপেক্টরের মাথা উড়িয়ে দিতে পারি। রকির এমন সাহসিকতার কথা শুনে ডন সেটা ইয়ার্কি মনে করে ইন্সপেক্টরকে আক্রমণ করতে পাঠিয়ে দেয় রকি। সবাই ভাবে রকি একজন সাধারণ ছেলে, সে কিছুই করতে পারবে না। কিন্তু রকি আর সাধারণ ছেলে নয়, তার চোখে এখন একটাই লক্ষ্য, বোম্বাইয়ে নাম করা। এই লক্ষ্য অর্জনের জন্য সে নিজের জীবন বাজি রাখতেও প্রস্তুত। ইন্সপেক্টরের দিকে এগিয়ে গিয়ে রকি এক সাহসী কাজ করে। সে বিয়ারের বোতল দিয়ে ইন্সপেক্টরের মাথায় আঘাত করে এবং দ্রুত দৌড়ে পালিয়ে যায়। রকির এই দুঃসাহসিক কাজ শুধু গ্যাং লিডারের মনোযোগই কাড়ে না, বরং প্রমাণ করে যে সে আর পাঁচটা ছেলের মতো নয়। তার ভিতরে আগুনই তাকে ক্রমশ শক্তিশালী করে তুলতে শুরু করে। এই ঘটনায় রকির জীবনে মোড় ঘুরিয়ে দেয় এবং তার ভিত শক্তিশালী করে, যার মাধ্যমে সে একদিন হয়ে উঠবে সেই রকি ভাই, যাকে সবাই ভয় করবে এবং শ্রদ্ধা করবে। পালানোর সময় রকি হঠাৎ থেমে যায় এবং ভাবে, আমি তো মেরে এসেছি, কিন্তু পুলিশ আমার নামই জানি না, নাম না জানলে নাম কিভাবে কামাবো? এই চিন্তা মাথায় নিয়ে সে আবার পুলিশের কাছে ফিরে যায়। আর একটা বোতল ভেঙে পুলিশের দিকে তাকিয়ে বলে, আমার নাম রকি, নামটা আজীবনের জন্য মনে রাখিস। এই বলে আবারও বোতল ভেঙে পুলিশের মাথায় আঘাত করে। পুলিশ রকিকে গ্রেপ্তার করে নিয়ে যায়, কিন্তু এই চরম সাহসিকতা দেখে এলাকার ডন সেটিকে রকির ভিন্ন ধাঁচের ব্যক্তিত্বে আকৃষ্ট হয়। সে পুলিশের কাছ থেকে রকিকে ছাড়িয়ে আনে। এরপর তাকে প্রশ্ন করা হয়, পুলিশকে মারতে কেন গিয়েছিলি? রকি উত্তরে বলে, আমি নাম কামাতে গিয়েছিলাম। সাধারণ মানুষকে মারলে পুলিশ তাকে খোঁজে, আর পুলিশকে মারলে তোমার মতো ডনরা আমাকে খুঁজবে। এই মারাত্মক ডায়লগ শুনে ডন সেটি হতবাক হয়ে যায়। তার ডান হাত কাসিম রকির দিকে তাকিয়ে বলে, এই পিচ্ছি, তুই আসলে কি চাস? রকির সাহস এবং আত্মবিশ্বাস এখানেই পরিষ্কার হয়ে যায়। তার ব্যক্তিত্ব এমন যে সে নিজেকে প্রমাণ করতে এবং নিজের জন্য পরিচিতি তৈরি করতে বদ্ধপরিকর। উত্তর থেকে রকি কি বলে তা শুনে ডন সেটি বুঝতে পারে যে রকির হৃদয় পুরোপুরি সাহস আর আত্মবিশ্বাসে পরিপূর্ণ। এখান থেকে রকি তার হয়ে মুম্বাইয়ে কাজ শুরু করে। এবার গল্পে ফিরে আসি এল ডোরাডোর সেই অংশে। সূর্য বিশাল সোনার খনি আবিষ্কারের পর সেটি পরিচালনার জন্য 5 জন পার্টনার নির্বাচন করে। প্রথম পার্টনার কামাল, তার কাজ ছিল খনির ম্যাটেরিয়াল সংগ্রহ করে গলিয়ে সোনা তৈরি করা। দ্বিতীয় পার্টনার দেশাই,
যার দায়িত্ব ছিল সোনা ব্যাঙ্গালোর পর্যন্ত নিরাপদে পৌঁছে দেওয়া। তৃতীয় পার্টনার অ্যান্ড্রু, যিনি পশ্চিম ভারতের মুম্বাই সহ বিভিন্ন স্থানে এই সোনা পরিবহনের দায়িত্বে ছিলেন। চতুর্থ পার্টনার গুরু পান্ডিয়ান, যিনি তার রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে জাতীয় রাজনীতিতে প্রভাব বিস্তার করতেন। সর্বশেষ পার্টনার আদিরাজ ছিলেন সূর্যের ছোট ভাই। কেজিএফের নিরাপত্তার পুরো দায়িত্ব ছিল তার উপর। আদিরা এতটাই শক্তিশালী ও নির্মম ছিলেন যে কেজিএফের দিকে কেউ চোখ তুলে তাকানো সাহস পেত না। এইভাবে সূর্য 5 জন পার্টনার নিয়ে সাফল্যের সঙ্গে কেজিএফ পরিচালনা করছিলেন। তবে হঠাৎ একদিন সূর্যের হার্ট অ্যাটাক হয় এবং তিনি শয্যাশায়ী হয়ে পড়েন। কেজিএফ তখন অস্থিতিশীল হয়ে ওঠে, যা পরবর্তী গল্পের মোড় ঘুরিয়ে দেয়। এমন পরিস্থিতিতে সূর্যের অসুস্থতা কেজিএফের পার্টনারদের মধ্যে ক্ষমতার লড়াইয়ের সূচনা করে। প্রতিটি পার্টনার কেজিএফ পুরোপুরি নিজের করে নেওয়ার পরিকল্পনা শুরু করে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। এই অবস্থায় সূর্যের বড় ছেলে গারোরা দায়িত্ব গ্রহণ করে সিংহাসনে বসেন। তবে এই সিদ্ধান্তে সূর্যের ছোট ভাই আদিরা খুব ক্ষিপ্ত হয়ে ওঠে। আদিরা তার ভাইয়ের প্রতি প্রতিশ্রুতি দেয় যে যতদিন গারোরা জীবিত থাকবে ততদিন সে সিংহাসন দাবি করবে না। কিন্তু আদিরার মনের গভীরে অন্য পরিকল্পনা ছিল। তার তীক্ষ্ণ ষড়যন্ত্র একদিন গারোরার উপর হামলায় পরিণত হয়। হামলা থেকে গারোরা কোনো রকমে প্রাণে বাঁচলেও সেই আঘাত তার মনোবল ভেঙে দেয়। আদিরার ক্রমাগত চাপ এবং হুমকির মুখে গারোরা পরাজিত হয়ে কেজিএফ ছেড়ে পালিয়ে যায়। আদিরাই এরপর পুরো কেজিএফ নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়ে নেয়। এই হলো কেজিএফের ঐতিহাসিক পটভূমি, যা গল্পের ভিত্তি তৈরি করে। এখানে গল্পের পরবর্তী অংশ সরাসরি 1978 সালের ঘটনার স্থানান্তরিত হয়, যেখানে রকি ভাইয়ের আবির্ভাব শুরু হয়। মুম্বাইয়ে রকি তার ক্ষমতার দাপট দেখাতে শুরু করেছে ডন শেঠির সাহায্যে। তার সাহস আর শক্তির কারণে পুরো শহরে তার নাম ছড়িয়ে পড়ে। ঠিক এই সময় দুবাইয়ের ভয়ঙ্কর গোল্ড মাফিয়া এনায়েত খলিল মুম্বাইয়ের দিকে নজর দেয়। খলিল তার স্বার্থপূরণের জন্য নিজের জাহাজ মুম্বাই বন্দরে পাঠায় এবং কাজ সহজ করতে ডনের ছেলে দিলওয়ার, রকি এবং তার দলের লোকদের উপর হামলা চালায়। মুম্বাইয়ের পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে সরকারের রেড অ্যালার্ট জারি করতে বাধ্য হয়। দিলওয়ারের মূল লক্ষ্য ছিল রকিকে ধ্বংস করা, কিন্তু বহু চেষ্টা করেও তারা রকির কোনো সন্ধান পায়নি। এরপর রকি নিজেই উপস্থিত হয়ে তাদের পরিকল্পনা বানচাল করে দেয়। তার আগমন সংবাদ শুনে খলিলের জাহাজ দ্রুত বন্দরের দিকে এগিয়ে আসে, কারণ রকি ছিল তাদের একমাত্র শত্রু, যার সামনে তারা দুর্বল। এক পর্যায়ে দিলওয়ার রকির সামনে এসে বলে, আমার বাবা বলেছিল তুফান দেখলে পালাতে, আর আমি আজ প্রমাণ করে দিলাম যে আমি একদিনেই এমন কিছু করে দেখাতে পারি যা আমার বাবা 15 বছর পারে। এই কথা শুনে খলিল আতঙ্কে কাঁপতে থাকে, কারণ সে বুঝতে পারে রকি কি ভয়ঙ্কর স্তরের এক ব্যক্তি। রকি একের পর এক গ্যাংয়ের সদস্যদের নির্মমভাবে পরাস্ত করে। তার হাতে যা আসছে তাই দিয়ে সবাইকে শেষ করে দিচ্ছে। একসময় রকি দিলওয়ারের পুরো দলকে ধ্বংস করে আর দিলওয়ারের সামনে দাঁড়িয়ে বলে, তোর দাদা কোথায় রে? এরপরে দৃশ্য পরিবর্তন হয়, যেখানে দেখা যায় রকি মুম্বাইয়ের পোর্টে দিলওয়ারকে হত্যা করে তাকে ঝুলিয়ে রেখেছে। এই চরম দৃশ্য দেখে এনায়েত খলিলের জাহাজগুলো ভয়ে কেঁপে ওঠে এবং সেগুলো বন্দরে না এসে পিছু উঠতে শুরু করে। এরপর রকির সাহসিকতা ও শক্তি পুরো দেশে পরিচিত হয়। সব দলটা রকির নামে আতঙ্কিত হতে থাকে। এমন সাহসিকতা দেখে এনায়েত খলিল সেটির সঙ্গে সমঝোতা করে জানায় যে ভবিষ্যতে তার ব্যবসায় আর কোনো বাধা দেবে না। এদিকে সেটির আশেপাশের লোকেরা বলতে থাকে, তোমার চেয়ে এখন সবাই রকিকে বেশি ভয় পায়। সাবধান, কোনোদিন সিংহাসনে বসে সে তোমাকে ছড়িয়ে দিতে পারে। এই কথাই সেটির মনে আতঙ্ক ঢুকে যায়। তবে সে এসব নেতিবাচক চিন্তা দূর করার জন্য পাঠানকে ডেকে জানায়, আমার পিনকোড না থাকলেও লোকেরা জানে কোথায় চিঠি পাঠাতে হবে।
আমার নামই যথেষ্ট। পাঠান উত্তরে বলে, সবাই আপনার মতো ফেমাস হতে পারে না, সবাই আপনার মতো ফেমাস হতে পারে না। কেউ কেউ 24 জন গুন্ডাকে মারলে নিজেকে ডন বলে। ঠিক সেই মুহূর্তে একজন রহস্যময় ব্যক্তি গাড়ি নিয়ে সেখানে উপস্থিত হয়। সেখানে দেখে সেটি দেখে সেটি পর্যন্ত ভয় পায়। এই ব্যক্তি আর কেউ নয়, কেজিএফ এর পাস পার্টনারের একজন অ্যান্ড্রু। তার আগমন সেটিকে ভীত ও অনিশ্চিত করে তোলে, কারণ অ্যান্ড্রু ছিল প্রকৃত অর্থেই দ্বন্দ্বের ডন। অ্যান্ড্রু রকিকে ব্যাঙ্গালোরে একটি গুরুত্বপূর্ণ কাজ করার প্রস্তাব দেয়। সে বলে, তুমি যদি এই কাজটা করতে পারো, পুরো বোম্বাই তোমার হাতে তুলে দেবো। এত বড় প্রস্তাবে রকি সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়। অ্যান্ড্রুর মুশকি হয়ে সেখান থেকে চলে যায়। এরপর রকি পাঠানকে বলে, আমি 24 জন গুন্ডাকে মেরে ডন হইনি, যাদের মেরেছি তারা সবাই ডন ছিল। রকির এই ডায়লগ তার অদম্য আত্মবিশ্বাসের প্রমাণ। এদিকে কাশেম চাচা, যিনি ছোটবেলা থেকে রকিকে নিজের সন্তানের মতো দেখভাল করেছেন, বলেন, সময়ের অপেক্ষা শেষ, এখন পুরো বোম্বে তোমার হাতে চলে এসেছে। চিন্তা করো না, আমরা তাকে দেখে নেব। তুই যা, নিজের লক্ষ্য পূরণ কর। এই কথা শোনার পর রকি বেঙ্গালুরুতে রওনা হয় তার মিশন শুরু করতে। বেঙ্গালুরুতে পৌঁছে রকি দেখে একটি মেয়ে বান্ধবীদের সঙ্গে পুরো রাস্তা বন্ধ করে লাল পানীয় পান করছে। এই মেয়েটি রাজেন্দ্র দেশের একমাত্র মেয়ে রীনা। তার দৃঢ় ব্যক্তিত্ব এবং আকর্ষণীয় চেহারা থেকে রকি প্রথম দর্শনে প্রেমে পড়ে। রীনা তার প্রেম প্রস্তাব শুনে অবাক হয়। রীনার মা পুরো ঘটনায় হতবাক হয়ে যায় এবং রকিকে হালকাভাবে দেখে তাকে তার জ্ঞান দিয়ে মারধর করার চেষ্টা করে। তবে তারা জানতো না, রকিকে মারার সাহস বা শক্তি তাদের নেই। রকি অনায়াসে তাদের প্রতিহত করে প্রমাণ করে যে সে সাধারণ কেউ নয়। রকি তার সাহসিকতায় সকলকে অবাক করে দেয়। রীনাকে নিজের করে নেওয়ার চেষ্টা করতে গিয়ে রকি তার প্রতি অবহেলাজনিত আচরণ করে, যা দেখে রীনা রেগে গিয়ে সেখান থেকে চলে যায়। এরপর রীনা এবং তার জ্ঞান শোনা যায়। এই আগন্তুককে যেন কালকের মধ্যে সরিয়ে ফেলা হয়। কামাল, যিনি কেজিএফ এর পাস পার্টনারের একজন ছিলেন, শহরের প্রতিটি কোণায় খোঁজা শুরু করেন। তবে রকি তার পিছনে আড়ালে ছিল, যেখানে সে রায় এবং তার ডান হাত ধোয়ার সঙ্গে দেখা করে। এদিকে রকি বুঝতে পারে যে রীনার সঙ্গে এই ধরনের আচরণ করার সাহস আর কেউ রাখবে না। রায় ডাকে সে তাকে জানায় যে কামাল থেকে দূরে থাকতে হবে। পরবর্তী দিন দয়া রকিকে মিশনের বিস্তারিত পরিকল্পনা জানায় তার মিশন একটি হাই প্রোফাইল ব্যক্তিকে খুন করা, যার নাম শুনলে পুরো এলাকা ভয় পায়। আগামী সপ্তাহে DOHS পার্টির অফিসে একটি বড় অনুষ্ঠান হবে। সেখানে ওই ব্যক্তি উপস্থিত থাকবে এবং তার সিকিউরিটি হবে অবিশ্বাস্য। রকি এই ব্যক্তির ছবি দেখতে চায়, কিন্তু দয়া জানায় তার ছবি দেখার কোনো প্রয়োজন নেই, কারণ সে একেবারে চেনা ব্যক্তি। রকি বুঝতে পারে শহরের প্রতিটি প্রাণী তার গতিবিধি অনুসরণ করছে। আসলে সে যে ব্যক্তির কথা জানে না, সে ছিল কেজিএফ প্রধান সূরি অর্জুনের ছেলে এবং পার্টনাররা তাকে মারতে চায়, যাতে কেজিএফ তাদের দখলে চলে আসে। তারককে শুটার হিসেবে কাজ দেওয়ার উদ্দেশ্য ছিল গার্ডদের খতম করা। তবে রকি এই খেলায় গভীরতা জানে না। সে জানে না যে গারোরা এই দেশের সবচেয়ে ভয়ঙ্কর ডন, যিনি এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। কিন্তু রকি বিষয়টিকে হালকা মনে করে এবং পুরো এলাকা পর্যালোচনা করতে থাকে। এদিকে রীনা কামালকে খুঁজতে থাকে। কামাল রকিকে খুঁজতে হোটেলে তন্ন করে। অবশেষে রীনা রকির খোঁজ পায় এবং সেখানেও রকি নিজে উপস্থিত। তাকে দেখে রীনা ইমপ্রেস হয়, কিন্তু রকি আবার সাঙ্গপাঙ্গদের দিয়ে তাকে খেলায়। এত লোক দিয়েও রীনা শান্তি দিতে না পেরে রাগে হোটেল ছেড়ে চলে যায়। রকি তাকে গাড়ি দিয়ে বাড়ি পৌঁছে দিতে চায়, কিন্তু রাস্তায় একজন মহিলা তার ছেলের খাবার পড়তে দেখে এবং তা তুলে নিতে পারে না।
এই সিন দেখে রকি নিজের মায়ের কথা মনে করে, যিনি দুঃখ কষ্ট সহ্য করে তাকে মানুষ করেছিলেন। রকি মাঝপথে গাড়ি থামিয়ে মহিলাকে সাহায্য করতে যায়। তখন রকির গাড়ি দেখে সবাই তাকে মারতে আসে, কিন্তু রকির হাতে গুলি দেখে সবাই ভয় পেয়ে পালিয়ে যায়। রকি যখন এই মহিলাকে সাহায্য করে তখন রিনা অবাক হয়ে যায়। রকি তার মায়ের কষ্ট দেখে বলেন, তুমি যে সামান্য রুটি উপার্জন করতে যেভাবে কষ্ট করছো, সেটা দেখে আমি তোমার কষ্ট বুঝতে পারছি। এই স্বার্থপর দুনিয়ায় কেউ কারোর জন্য দাঁড়ায় না, আমাদের নিজেদেরকেই এগিয়ে আসতে হয়। রকি আরও বলেন, তুমি যাদের নিয়ে চিন্তা করছো তাদের নিয়ে ভাবনা থেকে বেরিয়ে এসো। মনে রেখো, এই পৃথিবীতে সবচেয়ে বড় যোদ্ধা হলো একজন মা। রিনার কাছে রকি তখন শুধুই একজন গুন্ডা হিসেবে ছিল, কিন্তু এই কথাগুলো শুনে সে বুঝতে পারে রকি আসলে সাধারণ মানুষের কাছে একজন দেবতা। তার চোখে তখন রকি শুধুমাত্র তার নিজের নায়ক নয়, বরং অন্যদের জন্য এক মহান মানুষ হয়ে ওঠে। রিনা তার মন থেকে রকির প্রতি ভালোবাসা অনুভব করে এবং তাকে চুপচাপ তার বাড়িতে পৌঁছে দেয়। এদিকে রকি যখন পথ চালাচ্ছিল তখন সে দেখে ট্রাকগুলো থেকে সোনার গাড়ি নামানো হচ্ছিল, যা বোম্বেতে রকির কাজ ছিল। সেগুলো জাহাজে লোড করে বাইরে পাঠানো হতো। রকি তার নিজের পরিচিত কাজের সঙ্গে যুক্ত হয়ে যায় এবং তার কাজের ভয়ঙ্কর জটিলতায় এবং তার সামনে থাকা দায়িত্বগুলো আরও স্পষ্ট হয়ে ওঠে। রকি জানতো এই সোনা আফ্রিকা থেকে আসে, কিন্তু তার প্রশ্ন ছিল, যদি তা হয় তাহলে এই গাড়িগুলো বেঙ্গালুরুতে কি করছে? এই রহস্যের সন্ধানে রকি সেই গাড়িতে উঠে পড়ে এবং গোডাউনে গিয়ে দেখে এটা সেই সোনার কোম্পানির গোডাউন। এর মানে সোনাটা আফ্রিকা থেকে আসছে না, বরং এখানকার কোথাও থেকে আসছে। এখন রকির কাজ হবে সেই স্থান উদ্ঘাটন করা। এই সময় রকির একটি বড় মিশন ছিল, তবে হুট করে সিন 1978 সাল থেকে 1981 সালে চলে যায়। এখানে এক সাংবাদিকের সাক্ষাৎকারে গার্গীর যুবক বয়সের কাহিনী উঠে আসে। সেই সাংবাদিক তার এক বন্ধুর কাছে গিয়ে প্রশ্ন করে, তোমার নাম রাজা কৃষ্ণা, পাবের ইয়া ছিল, তবে কিভাবে তুমি রকি হয়ে গেলে? তখন বন্ধু জানায়, একদিন রকি থানা রিমান্ডে পোস্টার দেখেছিল। তখন থেকেই তার মাথায় ঢুকে যায় যে নামটা এমন হওয়া উচিত যেন সেটা ব্র্যান্ড হয়ে ওঠে। এমনকি রকির বন্ধুটি তাকে একটি গল্পও বলে। সেখানে রকি একদিন স্পিডে গাড়ি চালানোর শখে পুলিশের কাছে ধরা পড়ে, তবে তার ড্রাইভিং লাইসেন্স ছিল না। এই ঘটনায় রকির জীবন ও তার ব্র্যান্ডের সৃষ্টি সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট হিসেবে দেখা যায়। রকি পুলিশকে তার নাম বলতে না চাইলে সেখানে উপস্থিত সবাই বিস্মিত হয়ে যায়। ঠিক তখনই সিগারেট ধরাতে গেলে পুলিশ এমপি রেগে গিয়ে সিগারেটটি ফেলে দেয়। তখনই আকাশ কাঁপিয়ে অনেকগুলো হেলিকপ্টার এসে পৌঁছায়। সেখানে হেলিকপ্টার এসে পৌঁছায়, সাথে সোলজারদের উপস্থিতি। তারা রকির ড্রাইভিং লাইসেন্স দেখে এবং তার নাম দেখে থানার সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ জানে না যে রকি কে, তবে তার নাম শুনেই ভয় পেয়ে যায়, কারণ তার কাছে রকি ব্রেন নেই নামে পরিচিত। এই ঘটনাটি শোনার পর দীপা বলেছিল, স্যার আপনি তো অনেক পুরনো কাহিনী বলছেন, কিন্তু আনন্দ আবার বর্তমান সময়ের কাহিনী শুরু করে দেয়। ইতিমধ্যে কামাল রকির খোঁজ পেয়ে তাকে ঘিরে ফেলে এবং মারার পরিকল্পনা করে। কিন্তু রিনা তখন রকিকে চ্যালেঞ্জ করে, এই সবার সামনে যদি তুমি আমাকে ছুঁতে পারো তাহলে আমি তোমার চোখে দেখব তোমার মধ্যে কত সাহস আছে। চারিপাশে 40-50 জন গুন্ডা গান হাতে দাঁড়িয়েছিল, কিন্তু রকি সেখান থেকে চলে যায়। রকি যখন চলে যায় তখন সবাই মনে করে পালিয়ে গেছে, কিন্তু রকি মেন দরজা বন্ধ করে পেট্রোল ভরার ট্রাক থেকে পেট্রোল রুমের মধ্যে ফেলে দেয়। তারপর নিজের দেশলাই দিয়ে একটি সিগারেট ধরায়। অর্থাৎ রকির হাতে থাকা আগুন যদি পেট্রোলে পড়ে তখন পুরো জায়গাটা উড়িয়ে যাবে, ফলে কেউই তাকে কোনোভাবে আক্রমণ করতে সাহস পায় না এবং রকি খুব সহজেই রিনার কাছে চলে যায়। তবে রকি রিনাকে টাচ করে না, কারণ সে কাপুরুষের মতো তার মর্দান দেখাতে চায় না। এরপরে রকি কামালকে উদ্দেশ্য করে বলে, আমি শহরে থাকতে এসেছি শহরটা সম্পর্কে শিখতে, কিন্তু যেই রাজত্ব করতে আসে সে সেই শহরকে নিজের মতো করে শেখায়। ঠিক তখন কেজিএফের আরেক পার্টনার রাজেন্দ্র দেশাই, রিনার বাবা, এসে হাজির হয় এবং রকি থেকে প্রশ্ন করে, তুমি কি করতে? রকি তখন জানায়, আমার কাজ আমি শেষ করে ফেলেছি, মিশন প্ল্যান আমার রেডি।
কান খুলে আমার প্ল্যান শুনে রাখো। টার্গেট বড় রাস্তা দিয়ে নয়, ছোট রাস্তা দিয়েই আইসিস পার্টিতে আসবে। সেখানে গার্ড থাকবে, তাই তাকে বাইরে মারতে পারবে না। মারতে হলেও ওই পার্টির মধ্যে মারতে হবে। রকি তখন আরও জানাই, ভিতরে জাস্ট একটা গানের ব্যবস্থা করে দাও, বাকি কাজ আমি শেষ করে দেবো। এই প্ল্যান শুনে রাজেন্দ্র দেশাই বলে, চিন্তা করো না, গানের ব্যবস্থা হয়ে যাবে। তারা সবাই পার্টির জন্য প্রস্তুতি নিতে শুরু করে। নিরাপত্তার জন্য পার্টিতে অনেক সিকিউরিটি রাখা হয়েছিল। তবে অ্যান্ড্রু ও তার টিম গানের বিভিন্ন অংশ নিয়ে ভিতরে ট্রান্সফার করতে থাকে এবং দায়া গানের অঙ্গগুলি একত্রিত করতে থাকে। সবকিছু রেডি হলে সেখানে উপস্থিত হয় ছোট সরকার, মানেকার ও অন্যান্য লোকজন। ঘোড়াকে সেখানে আনা হয়েছিল তার বাবার মূর্তিকে উদ্বোধন করার জন্য এই লোক দেখে। কিন্তু গারোরা সোজা টের পেয়ে যায় যে তার বাবার অসুস্থতার কারণে সে পার্টনারদের সঙ্গে সম্পর্ক খারাপ করতে চায়। তাই সে সবাইকে জানিয়ে দেয়, যতদিন আমার বাবা বেঁচে আছে ততদিন আমি আমার শত্রুকে শেষ করব না। এদিকে পার্টির ভিতর সবাই ভেবেছিল সিকিউরিটি শুধু গেটের মধ্যে থাকবে, কিন্তু আসল পরিকল্পনা ছিল ভিন্ন। অ্যান্ড্রু ও তার টিমের বিচক্ষণতা এবং রকির প্রস্তুতি ছিল এমনভাবে সাজানো যাতে সবকিছু অপ্রত্যাশিতভাবে ঘটে এবং তারা সফলভাবে মিশনটি সম্পন্ন করতে পারে। পরে দেখা যায় পার্টির বেয়ারা থেকে শুরু করে নারী নেত্রী পর্যন্ত সবাই গোপনে গান হাতে নিয়ে গাড়িতে সেলফি তুলছে। তাদের হাতে নানা ধরনের গাঢ় অস্ত্র ছিল। এক পর্যায়ে তখন মূর্তি উদ্বোধন করা হয়, তখন সবাই অবাক হয়ে দেখে সেখানে তার বাবার মূর্তির বদলে গারোরা নিজের মূর্তি স্থাপন করেছে। এটি ছিল এমন একটি ঘটনা প্রকাশ যা রকির জন্য অবিশ্বাস্য ছিল। মূর্তি বদলে দেওয়ার এই সাহসী কাজ দেখে রক্ত ভীষণ চমকে যায়। তাকে মনে হয় এমন সাহসী ডনি আসল শক্তি। এটা ছিল তার চিন্তারও বাইরে। এদিকে গারোরা বুঝে গেছে রকির দল তাকে এখানে ডেকেছিল মারার জন্য, আর এখন রকির মিশন পূর্ণ করতে না পারায় রকি প্রচণ্ড হতাশ হয়ে পড়ে। কয়েকদিন পর নিজের শিকার ফসকে যাওয়াই এই প্রথম ঘটনা তার কাছে একদম মেনে নেওয়া যায় না। তাই সে সবাইকে জানিয়ে দেয়, যেহেতু এখানে তাকে মারতে পারলাম না, তাহলে আমি তাকে তার বাড়িতেই খতম করব। এই সাহসী ঘোষণায় অ্যান্ড্রু অবাক হয়ে যায়। সে বলে, তুমি কি পাগল নাকি? তুমি জানো তো তার বাড়ির সিকিউরিটি কত কঠোর, নরকের মতো সিকিউরিটি। সেখানে ঢুকে তাকে মারা একদম অসম্ভব। তবে এত কিছু শুনেও রকি দৃঢ় সিদ্ধান্তে পৌঁছায়। সে জানায়, যার জন্য আমি এখানে এসেছি তাকে না মেরে আমি বাড়ি দিব না। রকি সবসময় নিজের চেয়ে আরো শক্তিশালী শত্রুর সঙ্গে লড়াই করতে পছন্দ করে। তাই তার এই সাহস দেখে সবার মুখে অবিশ্বাসের ছাপ ফুটে ওঠে। এরপর শুরু হয় রকির লরেটো যাত্রা। অ্যান্ড্রু রকিকে জানায় যে তাকে কোলার গোল্ডফিল্ড কেজিএফ এলাকায় যেতে হবে। সে তাকে ওই স্থানের অর্ধেক ম্যাপ দেয় বা যেখানে কমিউনিকেশন বা ফোনের কোনো ব্যবস্থা নেই, অর্থাৎ সেখানে যা হবে তা বাইরে কেউ জানবে না। রকি এইভাবে একটি সাধারণ গ্রামবাসী সেজে রাঁচি পর্যন্ত পৌঁছানোর পরিকল্পনা করে। পরবর্তী পদক্ষেপ হিসেবে রকি নিজেকে ছদ্মবেশে নিয়ে গারোরা পর্যন্ত পৌঁছানোর জন্য একটি পরিকল্পনা তৈরি করে। প্রথমে তাকে একটি গ্যাংয়ের প্রধানকে পরাস্ত করতে হবে। তাদের প্রধানের নাম জানা যায় এবং তাদের সঙ্গে যুদ্ধ করার পর রকি ওই গ্রামে প্রবেশ করবে। এরপর তাকে চেপে রাঁচি পৌঁছাবে। অ্যান্ড্রু তাকে শেষ পর্যন্ত সতর্ক করে দেয়, যখন তোমার কাজ শেষ হবে তখন আমাদের এক ধামাকাদার সিগন্যাল দেবে। এই সংকেতের মাধ্যমে জানানো হবে যে রকি তার মিশন সফলভাবে সম্পন্ন করেছে। রকি এরপর সেই পথে পদক্ষেপ নেয়, জানিয়ে সে প্রস্তুত নিজের পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যেতে। পথে রকি একে একে হাইলি ট্রেন্ড ফোর্সের সঙ্গে একটি ডার্ট বাইক নিয়ে এসে হামলে পড়ে পুরো গ্রুপটিকে ধুলোর মধ্যে মিশিয়ে দেয়, একে একে শেষ করে দেয়। সবাই শেষ হয়ে গেলে রকি নিজের শিকল পরা পায়ে বেড়ি বেঁধে ট্রাকে উঠে পড়ে, যেটি সরাসরি চলে যায় চীনা মেয়ের জাহান্নামের দিকে। এটি কেন বলা হচ্ছে? কারণ এই জায়গায় সাধারণ মানুষদের জোরপূর্বক গোল্ড মাইনিং করানো হয়। এই কাজের জন্য তাদের উপর চলে অমানসিক নির্যাতন, যেখানে কাউকে মেরে ফেলা একটি সাধারণ বিষয়। তাদের কাছে মশা মাছি মারার মতো কাজ মনে হয়। এখানে একবার ঢুকলে বাইরের পৃথিবী
যাওয়ার জন্য তাদের আর কোনো পথ থাকে না। কিন্তু রকি এই জাহান্নামে প্রবেশ করতে চায়, যেন এই সাম্রাজ্যকে ধুলোর সঙ্গে মিশিয়ে দিতে পারে, সবার সঙ্গে। রকি সেই স্থান পৌঁছালে সেখানে এক নির্মম পরিবেশ দেখতে পায়। নতুন আসা মানুষজন ভয়ে আতঙ্কে সেখানে আত্মনাদ করতে থাকে। সেখানেই তাদের সঙ্গে পরিচয় হয় সেনাপতি রামের সাথে, যারা কেজিএফ গত কয়েক দশক ধরে পরিচালনা করছে, এবং তার চোখ ফাঁকি দিয়ে কেউ এখান থেকে বেরিয়ে যেতে পারে। এদিকে একদল বন্দীদের ভালোভাবে খাওয়ানোর এবং দেখাশোনার নির্দেশ দেওয়া হয়। সেখানে বিরাট, যার সদ্য বিদেশ থেকে ফেরত এসেছে, উপস্থিত ছিল। সে তার ভাইয়ের সাথে কেজিএফ কে সাপোর্ট দেওয়ার জন্য এখানে এসেছে। কিন্তু কুলকার্নি ঘোড়া লোক তাকে জানায় এরা হচ্ছেন বন্দীরা, যারা গারুরাতকে মারতে এসেছিল। তাদেরকে ভালো করে খাওয়ানো হচ্ছে, কারণ এই বছরের কালী পুজোতে পাঠা বলি না দিয়ে এদের খাবার দেওয়া হবে। এই কথা শুনে বিরাট বুঝে ফেলে তার ভাই কতটা নির্দয়ী মানুষ। একদিন এই ঘটনা দেখে লোকে বুঝতে পারে যে এই খনিতে নির্মমতা কত লেভেল পৌঁছিয়েছে। সেখানে এক সাদা লাইন আঁকা ছিল, যেখানে গার্ড ছাড়া কাউকে প্রবেশের অনুমতি ছিল না। একদিন একটি ছোট্ট ছেলে বল খেলতে খেলতে ওই লাইন পার হয়ে যায়। তাকে বাঁচাতে তার মা নিজের জীবন বিপদে ফেলে লাইন পার করে। ফলাফলস্বরূপ সবার সামনে মা ও ছেলেকে দুজনকে গুলি করে হত্যা করা হয়। এর মানে এখানে কোনো ভাই বা সদয়তা ছিল না। এছাড়া এই রাশিতে যদি কোনো মেয়ে বাচ্চা জন্ম নিত, তাকে জীবন্ত কবর দিয়ে দেওয়া হতো। এসব শুনে এবং দেখে রকির মনের ভিতরে এক ধরনের কমলতা সৃষ্টি হতে থাকে। কিন্তু সে সেই অনুভূতিকে এক পাশে রেখে তার মিশন চালিয়ে যেতে থাকে, কারণ আবেগ দিয়ে কাজ করলে সে কখনোই তার টার্গেট অর্জন করতে পারবে না। এদিকে যদিও সবাই মাথা নিচু করে চলে, কিন্তু এই রাশিতে কেবল দুজনের মাথা উঁচু করে চলার সাহস ছিল। একদিন গাড়োয়াকে মারার জন্য রকিকে সাদা লাইন পার হয়ে একটি টানেলের মধ্যে প্রবেশ করতে হয়। সেই টানেলটি তাজমহল পর্যন্ত চলে গেছে। সেখানে গিয়ে তাকে হত্যা করা হবে। তবে টানেলের অবস্থান জানার জন্য রকিকে মেইনটেনেন্স রুমে গিয়ে সেখানে থাকা ম্যাপ দেখতে হবে। সেই রুমে সবচেয়ে বেশি গার্ড থাকে, তাই রকি সেখানে ঢুকতে গিয়ে তার দক্ষতা দেখাতে থাকে। একদিন রকি কাজের মধ্যে হঠাৎ মেইনটেনেন্স রুমের কাছে চলে যায়। সেখানে এসে একটি কাপড় আগুন ধরিয়ে দেয়, যার ফলে গার্ডরা সবাই সেই দিকে চলে যায়। অন্যদিকে রকি একটি ট্রাকের জ্যাম সরিয়ে দেয় যাতে তা তার নিচে পড়ে। সব মিলিয়ে এক বিশাল হই কাণ্ড শুরু হয়ে যায়। অনেক কৌশল প্রয়োগ করে রকি মেইনটেনেন্স রুমে গিয়ে পুরো রাঁচির ম্যাপ দেখে নেয় এবং জেনে যায় কোন রাস্তায় মহলের দিকে যাওয়া যাবে। তবে রকির এই কাজ একটি লোক দেখতে পায়। কাজ শেষে ফিরে আসার পর সে লোকটি রকির পা ধরে বলে, ভাই, আমার স্ত্রীর বাচ্চা হতে যাচ্ছে, আমাকে প্লিজ তোমার সাথে নিয়ে চলো। রকি তাকে জানায়, এই কথা যদি বাইরের কেউ জানে তাহলে তো আমি তোকে ছেড়ে বেরোবো। অন্যদিকে লোকটি কারোর কাছে গিয়ে বলে, মেইনটেনেন্স রুমে একটি ঘটনা ঘটেছে, আমার মনে হয় সেখানে কেউ এসে পুরো রাজ্যের ম্যাপ দেখে গেছে। গারোরা তখন সন্দেহ করতে থাকে যে কেউ তাকে খতম করতে চায়। গারোরা বলল, তাহলে সবাইকে ডেকে দাও, কাল দেখবো কে আমাকে মারতে চায়। পরদিন গারোরা এসে জানায়, যে আমাকে মারতে চেয়েছে সে নিজে বের হয়ে আসুক, না হলে আমি তোদের সবাইকে মেরে ফেলবো। এই পরিস্থিতি দেখে রকি ঠিক করে ফেলেছিল যে সে নিজে ধরা দেবে, কিন্তু হঠাৎ করেই সেই লোকটি দৌড়িয়ে চলে যায়। তার যুক্তি ছিল, যদি সে নিজেকে কুরবানি দেয় তাহলে হয়তো রকি বাঁচবে। লোকটি তরোয়াল হাতে নেওয়ার পর রাম তাকে গুলি করে দেয়। এটি দেখে কারোরা মন্তব্য করে, সে লোক ঠিক মতো তলোয়ার ধরতে পারে না, সে কিভাবে আমাকে মারতে চায়। এই ঘটনাটি রকির মনে গভীর দাগ কেটে যায়। লোকটি নিজের জীবন বিপন্ন করে রকিকে বাঁচানোর চেষ্টা করেছে শুধুমাত্র রক্তের উপর ভরসা করে। এরপর রকি তার মিশন শেষ করার জন্য প্রস্তুত হয়ে যায়। এদিকে এনআরসির অ্যান্ড্রয়েড স্পাই কুলকার্নি অ্যান্ড কল দিয়ে জানায়, যে ব্যক্তি রকিকে মারতে এসেছিল তাকে কারা মেরে ফেলেছে। এটা শুনে অ্যান্ড্রয়েড মনে করে, তাহলে কি রকি আজকে শেষ হয়ে গেছে? এই ভুল ধারণা নিয়ে সবাই হতাশ হয়ে পড়ে, আর রিনা একদম ভেঙে পড়ে, কারণ সে ইতিমধ্যে রকিকে মন থেকে ভালোবেসে ফেলেছে। বাইরের দুনিয়ার কাছে রকি মৃত হলেও রকি রাঁচিতে দিব্যি বেঁচে আছে এবং ফাইনাল প্ল্যানের অপেক্ষা করছে। এদিকে ছুরি অর্জুনের মরণের ঘণ্টা বাজতে থাকে এবং সব ঘটনারা আরও বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে পড়ে, কারণ তারা জানে শরীর মারা গেলে পরের দিন গারোরা তাদের মেরে ফেলবে। এরপর একদিন রকি যখন কাজ করছিল তখন এক অন্ধ বৃদ্ধ ধরা পড়ে। এখানে আইন অনুযায়ী কেউ জখম হলে তাকে শেষ করে দেওয়া হয়, তাই তারা ওই বৃদ্ধকে জোর করে ধরে নিয়ে গিয়ে যায় মরণ খেলা দেখানোর জন্য। রকি তখন মনে করে এরা বেশি দিন বাঁচবে না, তাই শীঘ্রই মারা যাবে। কিন্তু
হঠাৎ তার মায়ের কথা এবং বৃদ্ধের সদ্য জন্ম নেওয়া মেয়েটির কথা মনে পড়ে। তখন রকি সিদ্ধান্ত নেয় আজই রাঁচিতে সবকিছুর বদলা নেবে। তার জন্য মিশন প্রাণ এখন আর গুরুত্বপূর্ণ নয়, কারণ ইতিহাস প্ল্যান করে তৈরি হয় না, তা ছোট্ট আগুনের ঝলকানির মাধ্যমে তৈরি হয়। আজ রাঁচিতে পুরো শহরই আগুনে পোড়ানো হয়ে যাবে। তাই রকি তার ছোট হাতুড়ি ছেড়ে বড় হাতুড়ি হাতে তুলে নেয় এবং এক গার্ডকে সজোরে মারলে পুরো আসমান কেঁপে ওঠে। এরপর এক এক করে রকি তার বিশাল হাতুড়ি দিয়ে বাইরে থাকা সব গার্ডদের বেধক পেটাতে পেটাতে হাতুড়ি ভেঙে ফেললে রকির এই হাতুড়ি তোলার সিন সবাইকে অবাক করে দেয়। রকির আসল চেহারা দেখে সবাই থ হয়ে যায়। তারা বুঝে ফেলে যে এই মহিষা তাদের এখান থেকে মুক্তি দিতে এসেছে। এবার রকি এক গরম রড নিয়ে ভিতরে যায়, যেখানে ওই বৃদ্ধ লোকটিকে তারা ধরে নিয়ে গেছে। রকি তার নিজস্ব কৌশলে আলো আধারের খেলায় ফেলে একে একে সবাইকে খতম করে। বহুদিন ধরে রকি তার শক্তিকে কন্ট্রোল করে রেখেছিল, কিন্তু আজ সে সেই শক্তি ব্যাপকভাবে ব্যবহার করতে শুরু করে। সবগুলি গার্ডকে নিধন করার পরে রকি বাকি থাকে দিল্লির রোগা। তবে রকি তাকে সেখানে মারে না, বরং তাকে সবার সামনে নিয়ে আসে। রোগাকে সবার সামনে টেনে নিয়ে রকি এক চরম দৃশ্যে তার মাথায় হাতুড়ি মেরে তাকে পরপারে পাঠিয়ে দেয়। এই ঘটনা দেখে সাধারণ মানুষও দানা বাঁধে এবং তাদের মধ্যে ক্রোধের আগুন জ্বলে ওঠে। এতদিন যারা মাথা নিচু করে ছিল, আজ তারা রকির সাহস দেখে উৎসাহিত হয়। রকির ভেঙে যাওয়া হাতুড়ি আবার জোড়া লাগে এবং সেটাই দিয়ে রোগাকে শেষ করে দেয়। এরপর রকি ঘোষণা করে, এই 27টা এইসব গার্ডদের মাটিতে পুরো রাখবেন না, জ্বালিয়ে দিন। সিগন্যাল দিয়ে সে জানিয়ে দেয় যে সে প্রস্তুত এবং সেগুলিকে পুড়িয়ে দেওয়ার জন্য নির্দেশ দেয়। অন্যদিকে অ্যান্ড্রুকে বিরাট জানায় যে রকি হয়তো মারা যায়নি, সে একটি ধামাকাদার সিগন্যাল পাঠিয়েছে, যার মানে হলো রকি কারোদের হত্যা করতে আসছে। বিরাটই প্রথম থেকে অ্যান্ড্রুকে সাহায্য করছে। তিনি সেই ব্যক্তি যে ম্যাপটি অ্যান্ড্রুকে দিয়েছিল। বিরাট তার ভাইকে হত্যা করে কেজিএফ নিজের দখলে নিতে চায়। বিরাট বুঝতে পারে এইভাবে চলতে থাকলে রকি ধরা পড়ে যাবে, আর কিছুই করা যাবে না। তাই সে একটি বড় মর্মান্তিক পরিকল্পনা করে, যা হলো তার বাবা স্টুডিও জনকে হত্যা করা। প্রথমে সে বাবার কাছে গিয়ে ক্ষমা চায়, তারপর বালিশ চাপা দিয়ে তাকে মেরে ফেলে। এই ঘটনার খবর পুরো মহলে ছড়িয়ে পড়লে গাড়ুরা শহরের দিকে যাওয়া সমস্ত গার্ডদের আবার মহলে ফিরিয়ে আনে। পুরো দেশে খবর হয়ে যায় যে সুরি অর্জুন মারা গেছে। পরের দিন গাড়ুরা সুরি অর্জুনের চিতার সামনে দাঁড়িয়ে বলে, আজ রাতেই কালী পুজোর ব্যবস্থা করো, কারণ কাল সকাল হওয়ার আগেই আমি আমার সব শত্রুদের খতম করতে চাই। এদিকে সেদিন পুরো মাইনিংয়ের কাজ বন্ধ করে দেওয়া হয় এবং সব শ্রমিকদের পূজাযাত্রায় অংশ নিতে বলা হয়। পুরনো রাঁচিতে হাই রেড অ্যালার্ট জারি করে ব্যাপক সিকিউরিটির ব্যবস্থা করা হয়, কারণ বারাণসী থেকে মারার জন্য এই পরিকল্পনা করা হচ্ছে। অন্যদিকে রকি আজকের রাতের জন্য অপেক্ষা করছে। সবাই নিজের অবস্থান থেকে টেনশনে আসে। প্রশ্ন একটাই, আজ যদি সে না মারা যায়, কাল তাদের কি হবে? আর অন্যদিকে রকি কি পারবে তার মিশন সফল করতে? এত সিকিউরিটির মধ্যে দিয়ে মহলে সন্ধ্যা হতে রকি এক পাথরের সাথে কপাল বেঁধে সেটি বিদ্যুতের লাইনে ছুঁড়ে মারে। ফলে শর্ট সার্কিট হয়ে পুরো রাজ্যের বিদ্যুৎ চলে যায়। এই অন্ধকারের সুযোগে সে সাদা লাইন পার করে টানেল দিয়ে চলে যায় এবং সোজা মহলের দিকে পাড়ি জমায়। অন্যদিকে কালী পুজোর প্রস্তুতি তীব্র হতে থাকে। সবাই চিন্তিত ছিল যে রকি কোথায় হামলা করতে যাবে। গাড়ির মধ্যে আলোচনা চলছিল রকি কিভাবে তার শত্রুদের মারবে, মহলে নাকি অন্য কোথাও। কালী পুজোর শেষে গাড়ুরা 3 কয়েদিকে বলি দেওয়ার জন্য আনে, যাদের এতদিন ধরে মোটা তাজা করে খাওয়ানো হয়েছিল। প্রথম কয়েদি, যার হাত পা বাঁধা, তাকে বিশাল তরোয়ালের একটি কোপে খতম করা হয়। পরবর্তীতে দ্বিতীয় কয়েদিকে এইভাবে বলি হয়। এরপর গাড়ুরা ঘোষণা করে যে রাঁচিকে শত্রুমুক্ত করতে সে আজীবন এই কাজ করবে। তবে অন্যদিকে ওয়ান যে বন্দী ছিল, তাকে মৃত অবস্থায় কুঠুরিতে নিয়ে আসা হয়। সংবাদ শুনে সবাই চমকেও যায়। পরবর্তী কয়েদি যখন বলি দেওয়ার জন্য সামনে আসে, তখন দেখা যায় সে কোথাও গায়েব হয়ে গেছে। কয়েক মিলিসেকেন্ডের মধ্যেই পানির মধ্যে এক ব্যক্তির উদয় হয়। তাও ওই ব্যক্তির তলোয়ার দিয়ে এক কোপে তার মাথা আলাদা করে দেওয়া হয়। আর এই ব্যক্তি আর কেউ নয়, বরং রকি, রাঁচির নতুন রাজা। এইভাবে রকি তার শত্রুদের একের পর এক হারিয়ে রাজ্যের নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়ে নেয়। বিশ্বাস করো, আমি যে সিনটি শতবার দেখেছি এবং যার প্রতিটি মুহূর্ত শিহরিত হয়েছি,
তা বর্ণনা করার জন্য ভাষা কম পড়ে যায়। এই সিনেমার ইতিহাসে কোনো নায়ক নিজে হাতে জীবন দিতে প্রস্তুত হওয়ার আগে তার সাহসিকতার প্রমাণ দেয় রকি, যে কিনা সাধারণ 20,000 মানুষকে খুন করে, এমনকি চোখের সামনে ডনদের ডন, মাফিয়া চিফ এবং দেশের সবচেয়ে শক্তিশালী মানুষকে হত্যা করে। এই ঘটনার পরে কুলকার্নি এবং অ্যান্ড্রু একে অপরকে ফোন করে জানায়, আর এ খবর সবাই শোনার পরে তারা একযোগে উল্লাস করে। এদিকে খবরটি বোম্বাইয়ের এনায়েত খলিল ও আদিরার কাছে পৌঁছায়। আদিরার আগের সিদ্ধান্ত ছিল যতদিন কেউ বেঁচে থাকবে ততদিন কেজিএফে আক্রমণ করার সাহস তিনি করবেন না, কিন্তু এখন সেই খবর শুনে আদিরার সিদ্ধান্ত নেয় কেজিএফকে নিজের করে নেওয়ার। তবে তারা জানে না যে রকি ইতিমধ্যে শক্তিশালী জায়গায় পা রেখে ফেলেছে। অ্যান্ড্রু যখন রকি বা অন্য কারোর বিরুদ্ধে বোম্বে আক্রমণের কথা বলে, তখন রকি বুঝতে পারে বোম্বের চেয়ে আরও শক্তিশালী স্থান আছে যেখানে তাকে রাজত্ব করতে হবে। বেঙ্গালুরুতে অরোরাকে দেখে রকি আরও বুঝে যায় যে আসল শক্তির মানুষরা এমন জায়গায় বসবাস করে যেখানে তাদের কোনো শত্রু পৌঁছাতে পারবে না। সেদিন রকির হাতে সুযোগ ছিল গারোরাকে মারার, কিন্তু সে জানতো যদি গারোরাকে হত্যা করত তবে কোনোদিন সেই শক্তিশালী জায়গা তার অধীনে আসতো না। সেদিন রকি নিজের সৈন্যদের প্রয়োজন অনুভব করেছিল। এত বড় লড়াইয়ের জন্য রক্তের প্রয়োজন ছিল। মানুষের মনকে জয় করার জন্য তাদের মনে ভয় ছড়িয়ে দিতে হবে। তাই গারোরাকে হত্যা করে রকি সেখানকার মানুষদের মধ্যে এক নতুন সাহস ও সম্মান জাগিয়ে তোলে। তাদের মধ্যে এক নতুন দায়িত্ববোধ তৈরি হয় এবং তারা রকিকে রক্ষা করার জন্য প্রস্তুত হয়ে ওঠে। তবে আরেকদিকে দেশের 400 গার্ড রকির বিরুদ্ধে এগিয়ে আসছে। তারা রকিকে মেরে ফেলতে চায়, কিন্তু রকির সমর্থকরা তাদেরকে প্রতিহত করতে চায় এবং রকির বেঁচে থাকার আশা রাখে। কি হতে চলেছে সেটা দেখার জন্য সবাই উত্তেজিত হয়ে ওঠে। রকি কি সত্যি এই লড়াই থেকে বেঁচে ফিরতে পারবে, এবং যদি বাঁচে সে কীভাবে এত বড় স্বর্ণ সাম্রাজ্য রক্ষা করবে। এদিকে আদিরা এবং তার সহযোগীরা রকির জন্য বড় বিপদ সৃষ্টি করে। তবে এর শেষ জানতে হবে কেজিএফ চ্যাপ্টার 2-তে। চলতি মাসেই সিংয়ের বাড়িতে আসছে কেজিএফ চ্যাপ্টার 2 এর সাসপেন্স, যেখানে সিনেমার সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর পাওয়া যাবে। কেজিএফ অধ্যায় 1 বা চ্যাপ্টার 1 একটি শক্তিশালী ও প্রভাবশালী সিনেমা যা ভারতীয় চলচ্চিত্র জগতের ইতিহাসে নতুন দিগন্তের সূচনা করেছে। এটি কেবল একটি গল্প নয়, বরং একটি আবেগ। প্রতিটি মুহূর্তে দর্শকের মনে গভীর প্রভাব ফেলে। রকির চরিত্রটি এক সাধারণ ছেলের অসাধারণ যাত্রার প্রতিচ্ছবি। তার সাহস, সংকল্প এবং নেতৃত্বের গুণাবলী এই সিনেমার প্রাণ। যশের অসাধারণ অভিনয় এবং শ্রীনিধি শেঠের সঙ্গে তার রসায়ন এই গল্পকে আরও গভীর করে তুলেছে। অন্যদিকে গরুরের চরিত্রে রামচন্দ্র রাজুর শীতল ও ভয়ঙ্কর উপস্থিতি গল্পকে অনন্য উচ্চতায় নিয়ে যায়। প্রশান্ত নীলের পরিচালনায় এই সিনেমাটিকে একটি ভিজুয়াল মাস্টারপিসে পরিণত করেছে। কেজিএফের অন্ধকার ধূলিময় পরিবেশ এবং প্রভাবশালী ব্যাকগ্রাউন্ড স্কোর সিনেমার প্রতিটি মুহূর্তকে অবিস্মরণীয় করে তোলে। কেজিএফ চ্যাপ্টার 1 শুধু একটি বিনোদনমূলক চলচ্চিত্র নয়, এটি সাহসিকতার এক মহাকাব্য। রকির গল্প আমাদের শেখায় যে স্বপ্নকে বাস্তবে রূপ দিতে হলে সাহস এবং আত্মশক্তি যথেষ্ট। এই সিনেমা দর্শকদের হৃদয়ে অনুপ্রেরণার এক শক্তিশালী বার্তা ছড়িয়ে দেয়। আমি শেষটাই বলবো, মুভি ডিরেক্টর প্রশান্ত নীল যেভাবে এই সিনেমাটার স্ক্রিন প্লে এবং গল্প উপস্থাপন করেছেন তা সত্যি অসাধারণ। তার মতো প্রেজেন্টেশন আমার পক্ষ থেকে কখনো সম্ভব হয়নি, কারণ তিনি একজন জিনিয়াস। আর এখানে মুভির বাংলা এক্সপ্লেনিং শেষ হয়। যা তো কেমন লাগলো আজকের মুভির ভিডিওটি? যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করুন। আর এরকম ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন প্লিজ। যারা আগে সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ। যারা এখনও সিনেমাটি দেখেননি তাদের বলবো দয়া করে একবার দেখুন। আমি গ্যারান্টি দিচ্ছি একবার দেখলে আপনি এই মুভির ফ্যান হয়ে যাবেন। সিনেমার ব্যাকগ্রাউন্ড স্কোর, অ্যাকশান, সিনেমাটোগ্রাফি, সেটার সেট ডিজাইন সব কিছুই ছিল 100-তে 100। তাই এই সুন্দর সিনেমাটি মিস করবেন না। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের মুভির ভিডিওতে। এতক্ষণ পর্যন্ত থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।